লাইক এখন রেস্টুরেন্ট মানুষ যাচ্ছে বেসিক্যালি ফুড ব্লগারদের ভিডিও দেখে, লিটারেলি, অন্য কোনো কিছু না। তো সেক্ষেত্রে আমি নিজেই যদি আমার রেস্টুরেন্টের এক একটা ভিডিও এক একদিন ওয়েবসাইটে দিয়ে সেটা থেকে আপনি যেভাবে ছড়াই দেওয়ার ব্যাপারটা যেভাবে আসে, রাইট। তো সেক্ষেত্রে মানুষ কি বেশি ইন্টারেস্টেড হবে না? আমার নিজের ক্যারিয়ারের বিশাল পার্টি তো রেস্টুরেন্ট ক্লায়েন্টদের সাথে হ্যাঁ কাজ হ্যাঁ, করা। obviously. রাইট নাও আমি মোটামুটি সবগুলো রেস্টুরেন্ট ক্লায়েন্ট থেকে ছেড়ে চলে আসছি। আচ্ছা। একটা গত 1-1.5 বছর আগে আমি ডিসাইড করছি আর কোনো রেস্টুরেন্ট ক্লায়েন্টের সাথে এক্সপ্লিসিটলি কোনো কাজ করবো না। রিটেন আমি জাস্ট আমার নিজের ফোকাসটাও শিফট করার ব্যাপার ছিল কয়েকটা কারণে। কয়েকটা কারণে আমি বলি এটা তাহলে ফোকাসটা এই কনভারসেশনের ফুল ফোকাসটা হচ্ছে রেস্টুরেন্ট, চিটগংয়ের রেস্টুরেন্ট বিজনেসের অবস্থাটা নিয়ে ডিসকাস করতে হবে যে আসলে Sure, আমরা একটু বলেন, আমরা শুনি। কেন ছেড়ে দিলেন? মানে এখন তো অনেকে নিশ্চয়ই ওই কাজগুলো নিশ্চয়ই এখন অন্যরা করতেছে, করতেছে। আরো নতুন করতে যাবে, তো ওরাও তার ওরাও জানাও। করে যেই আমি যে সমস্যাগুলো ফেস করতেছি ওগুলো নিয়ে আবার আমাকে বলছে ভাই এই ক্লায়েন্টটা আপনি ছেড়ে দিয়েছিলেন, আমরা করতেছি বাট এই সমস্যাগুলো ফেস করছে, আপনি এটা কিভাবে ওভারকাম করছেন? আমি আই ডিড ওভারকাম বাই ডাম্পিং দ্য ক্লায়েন্ট। তো এটার মানে সমস্যাগুলো কিরকম? সমস্যাটা হচ্ছে কয়েকটা জিনিস এখানে, আর যে একটা অপারেশন কস্ট যেটা থাকে ওই জিনিসটা মোটামুটি ওটার সাথে যে একটা ওই যে আপনি যেটা বললেন ওয়েবসাইট বিল্ড করার জন্য এসইওর জন্য ইনভেস্ট করা, কস্ট অনেক হাই হয়ে ওই যাচ্ছে। জিনিসটা আসলে ওনাদের যে মার্জিনটা থাকে ওইটাতে বেশিরভাগ। আর একটা জিনিস খেয়াল করেন খুব বাংলাদেশে চিটংয়ের বেশিরভাগ রেস্টুরেন্ট কিন্তু ইউজুয়ালি জি। 3 থেকে 5 বছর বেশি সাস্টেন করে না। হ্যাঁ, ফার্স্ট অনেকগুলোই বছর আছে। ফার্স্ট জি। পিরিয়ডটা হানিমুন পিরিয়ড যায়, সেকেন্ড থার্ড ইয়ারে গিয়ে বেশিরভাগ বন্ধ হয়ে যাচ্ছে। না, বড় ব্র্যান্ড, বড় বড় লাস্ট যারা ব্র্যান্ড আছে কয়েকটা আপনি আছে তো। লাস্ট ইভেন আমার নিজের ক্রিয়েট করা রেস্টুরেন্ট ব্র্যান্ডগুলো বেশিরভাগ এখন আর নাই। হ্যাঁ হ্যাঁ, গত 4-5 বছরে তো অসংখ্য ওপেন হয়েছে, বন্ধ হয়েছে, রাইট, ওপেন হয়েছে। রাইট। কারণটা কি? কারণটা হচ্ছে ওই বিজনেসের যে মডিউলটা আছে ওইটাতেই একটা হিউজ সমস্যা আছে যেটা দ্যাট ক্যান নট বি সলভ বাই ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, আমি এই মার্কেটের কথা বলছি, ঢাকার মার্কেট ইজ বুঝতে পারছি। এন্টায়ারলি ডিফারেন্ট থিং। বাট চিটাগং মার্কেটে যারা রেস্টুরেন্ট বিজনেসে আসে বা চিটাগং মার্কেটে আমরা যে শেফগুলোকে পাই এখানের যে ওয়ার্ক কালচার যেটা ওইটাই আসলে রেস্টুরেন্ট মার্কেটটাকে নষ্ট করে ফেলছে। এবং এর প্রবলেমটা ওই যে ধরেন আপনার জ্বর হয়েছে, সরি আপনার ক্যান্সার হয়েছে, ইফ ইউ আর ওয়ান্ট টু সলভ ইট বাই যে প্যারাসিটামল খেয়ে, ওই ডিজিটাল মার্কেটিং হচ্ছে প্যারাসিটামলের মতো, এটা দিয়ে আপনার ওটা ক্যান্সার মানে সারবে না। যতদিন আবার থাকা যাচ্ছে, তারপর আবার বন্ধ করে বাড়িতে। এটা অনেক মানে এই প্রবলেম কমপ্লিটলি আরেকটা ডিসকাশন যে রেস্টুরেন্ট মার্কেট, হয়তো আপনি একটা রেস্টুরেন্ট ওনারকে এনে ডিসকাস করতে পারেন যে কেন ভাই রেস্টুরেন্ট গুলো আপনারা 3 বছর। লাইক আমি তো একটা বিল্ডিং এ দেখছি গত 4-5 বছরে মনে হয় ওই সেম জায়গায় 5-6টা রেস্টুরেন্ট আছে। রাইট, তো ওনাকে জিজ্ঞেস করতে হবে যে আপনি কেন বন্ধ করে দিচ্ছেন বা কেন আপনি বেঁচে দিচ্ছেন, আপনি বেঁচে দিতে আবার কিনতেছে লোকটাকে, ও কি বুঝে কিনলো? আমার সেটাই প্রশ্ন, যে আমি জানি ওখানে 3টা রেস্টুরেন্ট খুলে বন্ধ হয়েছে, তো আমি কোন সাহসে ওখানে আবার রেস্টুরেন্ট খুলতেছি? তো এই এই যে এই বিজনেসগুলোতে কেন মানুষ যায়, কেন আসতেছে, কি বুঝে যায়, কি চিন্তা করে যায়? হ্যাঁ, আমি যেটা বলতেছি, আমি আপনাকে তখন যেটা বলতেছি, আমিও দেখতেছি যে আমার বিজনেসে একটু টাকা পয়সা কম আছে, কিন্তু আমি সাস্টেন করে যাচ্ছি যে আমি একটা ইকোসিস্টেম বিল্ডের বিল্ড প্রসেসে আছি, যেটার হয়তো লাভ আমি আমি খাবো আজকে না বা হলে আরো আমার আশেপাশে কিছুদিন যারা পরে। থাকবে ওরা এক সময় গিয়ে খাবে। মানে একটা সময় গিয়ে আমরা একটা এনজয় করতে পারবো যে না আমরা একটা মার্কেট বিল্ড করছি, এটার একটা ফিউচার এখন ক্রিয়েট করতেছি, বা আমি 20 বছর 10 বছরের জায়গায় খাটছি যে আলহামদুলিল্লাহ আমি এখন একটা লিডিং পজিশনে আছি। ইটস এর ফিউচার গোল, 10 ইয়ার্স গোল, 20 ইয়ার্স গোল। হ্যাঁ, কারণ কেউ যদি নাই করে তাহলে এই জিনিসটা কখনোই হবে না। কখনোই হবে না। তো ওই জায়গায় একটা খুবই কি বলবো আপহিল ব্যাটেলে আছি। বাট রেস্টুরেন্টের হয়তো যারা করতেছে যেটাকে বলে কি বুঝে নেয় ওরকম হয়তো কেউ হয়তো আপহিল ব্যাটেল করতেছে যে না আমি এই জায়গায় আগে 2 জন করতে পারে নাই, আমি একটু বেটার কুজিন দিব, বেটার কিছু করব। এবং হয়তো সে আমার মতো সেম প্রবলেম ফেস করতেছে। আমার সমস্যা হচ্ছে আমি স্কেল করতে পারতেছি না 2টা কারণে। একটা হচ্ছে আমার এখানে যারা ইনভেস্ট করতে চায় ওদের ওই ভয়টা থেকে যায় যে এই মার্কেটটা আসলে সাস্টেন করবে নাকি। সাস্টেইন করবে নাকি। সেকেন্ডলি সবচেয়ে বড় সমস্যা যেটা সেম রেস্টুরেন্টের লোক মালিকটাও ফেস করতেছে, হিউম্যান রিসোর্স প্রবলেম। যে আমার আসলে যাদেরকে দিয়ে আমি একটা কোম্পানি চালাতে যাদেরকে মানুষ লাগবে ওই মানুষগুলো আসলে এখানে পাওয়া যাচ্ছে না পাওয়া আর কি। যায় এই মার্কেটে কতটুকু, আমি এই সিটিতে কতজন আছে। এই চিটংয়ে যারা মোটামুটি ভালো ছেলে পেলে আমার টিমে যারা ছিল দেন অল ইন ইন কানাডা, ফিনল্যান্ড, এই দেশ সেই দেশ, অস্ট্রেলিয়া, এখন বিভিন্ন তো দেশে, কিছুদিন জাস্ট আরো জাস্ট বেশি। উইদিন 3 ইয়ার্স। হ্যাঁ, কিছু কিছু মানুষ দুষ্টামি করে এটাও বলে যে তো এই কোম্পানি খুলছে না, ট্রাভেল এজেন্সি খুলছে, কারণ যারা আছে সবগুলো অলরেডি বিদেশ। হ্যাঁ, তো চাকরি করতে কিছু কিছু তারপর বিদেশ চলে বেশি যাচ্ছে। হচ্ছে তো এটাই তো, এটা শুধু আমাদের তো সমস্যা না, এটা বাংলাদেশের একটা কমন সমস্যা যে ব্রেন ড্রেন যেটা স্কিলড বলতেছে। ইয়ে হলেই বাইরে চলে যাচ্ছে। এখনো ধরেন দুইটা সলিউশন পাই মানুষের কাছ থেকে যারা বড় ভাই আছে, তুই বাংলাদেশে কেন পড়ে আছিস, বাইরে চলে যা, অথবা ঢাকা চলে যা। চিটাগাঙে থাকুক কেউ খুব কম মানুষ আর চায়। সেটাই আমি আমার আমি মূল আমি প্রশ্ন যে চিটাগাঙে আপনি। থাকি, আমার শুভাকাঙ্ক্ষী খুব কম মানুষই চায়। এবং আমার খারাপের জন্য না, মানে না না, মার্কেট কম্পিটিশন কমানোর জন্য না, উনি আমার ভালোর জন্য চায়। হ্যাঁ, তাই না?
আমাদের আলোচনা তো সেই জন্যই ওইখানেই বারবার ঘুরে ফিরে যাচ্ছে যে রাইট ঢাকা চিটাগংয়ের মাঝখানে। রাইট। তো হ্যাঁ, এখন আমি যদি বলি যে এখন কেউ নতুন করে ডিজাইনিং শুরু করতে যাচ্ছে জাস্ট এখনের টাইমে, তো আপনি এরকম কি সাজেস্ট করবেন যে হোয়াট টু ডু বেটার অথবা সাস্টেনেবল একটা ক্যারিয়ার করার জন্য এই ক্ষেত্রে? সাস্টেইনেবল ক্যারিয়ার করার জন্য লাইক এখন তো আর কেউ তো ওরকম ইয়ে থেকে, আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা তো ওরকম খুব বেশি একটা এই সেক্টরে নাই। রাইট। তো এই করতে হবে, নিজের থেকে করতে হবে। তো নিজের থেকে করার জন্য কি করতে হবে, আর সামনে একটা ক্যারিয়ারটা ভালো করে করার জন্য কি প্রসেসে যাইতে হবে, এটা যদি একটু ইয়ে করতেন। দুইটা জিনিস, আমি দুইটা না, আচ্ছা আনসারটা আবার প্রথম থেকে শিওর, দিই। সেটা আপনার হচ্ছে মতো করে দিন। ক্যারিয়ার ওয়াইজ যদি চিন্তা করি, জি জি। ডিজাইন ক্যারিয়ার বলেন, ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে ক্যারিয়ার বলেন, আহ, কেউ কেউ ফ্রিল্যান্সিং গোলটা দিয়ে শুরু করতে পারে। সেটা ফ্রিল্যান্সিং গোল হওয়ার জন্য, ফ্রিল্যান্সিং করার জন্য কখনোই কোনো এরিয়াটা আসলে ইম্পর্টেন্ট না। ঢাকা বলেন, চিটাগং বলেন, ইম্পর্টেন্ট না। আমি যে জিনিসটা, যে মার্কেট গ্যাপটা ট্যাপ করার চেষ্টা করতেছি, ওইটা ওর গোল হওয়ার দরকার, সেটা আমি দরকার নেই। বলতেছি না। জি। একদম ফ্রেশ ওয়েতে বলতেছি, একটা ছেলে মাত্র গ্র্যাজুয়েট করছে বা ও ইউনিভার্সিটি সেকেন্ড থার্ড ইয়ারে পড়ে, চলতেছে ও এখন। চিন্তা করতেছে যে না, আমার একটা প্যাসিভ ইনকাম সোর্স দরকার বা আমার নিজে থেকে ইনকাম করা উচিত। আমার মনে হয় ওই ছেলেটার বা ওই মেয়েটার কিছু কোর্সেস করা উচিত। মানে কোর্সেস বলতে হচ্ছে ধরেন ডিজাইন কোর্সেস বোঝা উচিত। এখন ধরেন হচ্ছে টেক কোম্পানিগুলো, ঢাকায় আমরা যে কোম্পানিগুলোকে জি বলতেছি, একটা ট্রেন্ড খেয়াল করবেন, সবগুলো কোম্পানিরই লিডিং দেখবেন কয়েকটা কোম্পানি থেকে, আমি নাম মেনশন করতেছি না বা কয়েকটা প্ল্যাটফর্মগুলো মেনশন করতেছি না, সবাই একটা কোর্সকে পুশ করছে, সেটা হচ্ছে প্রোডাক্ট ম্যানেজমেন্ট কোর্স। এবং হোয়াট ইজ প্রোডাক্ট ম্যানেজমেন্ট কোর্স, আপনি সবগুলা কোর্সের শুরুতে ওটাই বলবে যে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসেন না কেন, আপনাকে প্রোডাক্ট ম্যানেজমেন্ট কোর্স দিয়ে একটা টেক কোম্পানিতে কীভাবে অ্যাডাপ্ট করতে হয় ওই জিনিসটা শিখাবে। আচ্ছা। এই কোর্সগুলো শুরু হয় ধরেন একটা প্ল্যাটফর্ম দেখলাম 500 টাকা দিয়ে সেল করছে, ভেরি গুড প্ল্যাটফর্ম, ভেরি গুড ইনস্ট্রাক্টর, কেন এই জিনিসগুলো না করতেছে? ভেরি গুড, মানে কোয়েশ্চেন এটাই। এবং এই কোর্সগুলো দেখবেন, এরা কিন্তু এটা অন্যান্য ফ্রিল্যান্স কোর্সের মতো কিন্তু এরা বলতেছে না যে এই কোর্স করে আপনি 5 লাখ টাকা কামাতে পারবেন, মাসে 2 লাখ টাকা কামাবেন ফ্রিল্যান্স করে। এই জিনিসটা কিন্তু ওরা বলতেছে না। ওরা দেখবেন, খেয়াল করুন, ওরা বলতেছে যে আপনি এটা করে লোকাল টেক জব কোম্পানি। পাবেন। কেন? কারণ হচ্ছে এই আমরা যারা টেক স্টার্ট আপগুলো করে দেখছি, আমরা যখন ডিরেক্টলি বিবিএ সিএসসি ডিপার্টমেন্ট ইউনিভার্সিটি থেকে ফ্রেশ গ্র্যাজুয়েট, কারণ আমি কখনো স্টার্ট আপগুলোর আর একটা বদনাম আছে, যখন ওরা কোনো ফান্ডিং পেয়ে যায়, ওরা কি করে হচ্ছে অনেক টাকা স্যালারি দিয়ে একটা মার্কেটের ওভার হায়ার করে ফেলছে, স্যালারি স্ট্রাকচারটা নষ্ট করে ফেলে। নষ্ট করে ফেলে। নষ্ট করে কিন্তু আসলে দিন শেষে বেশিরভাগ স্টার্ট আপ কিন্তু লাভ করতে পারে না। না, শেষে বার্ন করে থেমে যেতে হয়। প্রোডাক্ট সাস্টেন করে না, এগুলো সব কিছু লার্নিং শুধু বাংলাদেশে না, বাইরে যদি তাকান হ্যাঁ, সব পুরো ফুল স্টার্টআপে সব মার্কেটে জায়গাতেই তো এই মোটামুটি জিনিসটা আছে। বাই নাও 2024 সবাই এই জিনিসগুলো জানে যে স্টার্ট আপগুলো কি করে, স্টার্ট আপগুলো কেন ফেল করে, এগুলো সব মুখে মুখে। হ্যাঁ, হ্যাঁ, আমরা স্টার্ট আপ করতেছি, আমরা আমাদের রিস্ক ফ্যাক্টরগুলো জানি, আমরা আমাদের কতদিন টিকতে পারবো, যারা সবকিছু আমরা ইনভেস্ট জানি, করতেছে তারাও জানি, জানে। সবকিছু জেনেই সব রিস্কের সব অ্যাডভেঞ্চারের মধ্যে নিয়ে আসি। তো তো ওখানে গিয়ে একটা ফ্রেশ